আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা আজকের আমাদের নিয়মিত আয়োজন শুনছেন, প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সন্ধ্যা ৮টা থেকে ৯টা, কৃতীদের সাথে এক সন্ধ্যায়। এই প্রোগ্রামে আমরা সাধারণত সমাজে বয়স্ক, প্রতিষ্ঠিত, বিভিন্ন সার্ভিস অথবা কর্মক্ষেত্রে অথবা উদ্যোক্তা হিসেবে যিনি একটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছেন, অভিজ্ঞতায় অনেক বেশি ঋদ্ধ, এরকম সম্মানিত অতিথিদেরকেই নিয়ে আসি। তারা যেন তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন, যে অভিজ্ঞতাগুলো মার্চ ফরওয়ার্ডের সম্মানিত ইয়াং জেনারেশন, তরুণ সম্প্রদায় যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ড যাদের জন্য, যাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়ে আছে, তারা যেন এই অভিজ্ঞতার আলোকে কথাগুলো শুনতে পারেন এবং সেখান থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পান, নিজেদের ভবিষ্যৎ কেরিয়ার জীবনের একটা মনোছবি তৈরি করতে পারেন। এই উদ্দেশ্যে আমরা কৃতীদের সাথে এক সন্ধ্যায় এই প্রোগ্রামটি নিয়মিত আয়োজন করে থাকি। প্রতিটি প্রোগ্রামের মতোই আজকেও আমাদের খুবই সম্মানিত একজন অতিথি সাথে আমাদের রয়েছেন আজকে। তিনি হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সম্মানিত সদস্য, পেইড ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ডের প্যারেন্ট অর্গানাইজেশন পেইড ফরওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং মার্চ ফরওয়ার্ডের সম্মানিত উপদেষ্টা। তিনি সব দিক থেকেই আমাদের একজন গার্ডিয়ান, আমাদের একজন গাইড। তার নির্দেশনায় পেইড ফরওয়ার্ড পরিচালিত হয় এবং তিনি সহ আরো কিছু সম্মানিত উপদেষ্টাদের নির্দেশনায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশনায় মার্চ ফরওয়ার্ড পরিচালিত হয়। এবং এই যে মানবিক প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রা, পেইড ফরওয়ার্ড এবং অনেস্ট সাথে মার্চ ফরওয়ার্ড, এই সবগুলো প্রতিষ্ঠানের দিক নির্দেশনায় লিডিং পজিশনে আছেন। সামনে থেকে আমাদেরকে পরিচালিত করেন, নির্দেশনা দিয়ে সহায়তা করেন, পরামর্শ দেন, গাইড করেন। তিনি হচ্ছেন সম্মানিত অসীম কুমার রায় স্যার। আজকে আমাদের অতিথি হচ্ছেন অসীম কুমার রায় স্যার। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আজকে আপনাকে পেয়ে আমরা খুবই গর্বিত। আমরা আপনাদের মতো একজন মেন্টরকে সাথে পেয়েছি আজকে মার্চ ফরওয়ার্ড কৃতীদের সাথে এক সন্ধ্যায় প্রোগ্রামে। আপনাকে আমাদের আজকের প্রোগ্রামে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। স্যার, আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো আপনার বর্তমান সময়টা কেমন চলছে। আমাদের সার্বিক বিবেচনায় আমরা গ্লোবালি এবং ন্যাশনালি, বিশেষ করে করোনা পরিস্থিতি উদ্ভব হওয়ার পর থেকে ভিন্ন এক পৃথিবীতে বাস করছি গত প্রায় 10 মাস ধরে, এবং সেখানে মার্চের লেটার পার্ট অফ মার্চ থেকে বাংলাদেশেও সে গ্লোবাল যে সিচুয়েশন, করোনা উদ্ভূত সিচুয়েশন, সেটা পার করছে এবং বাংলাদেশেও এটা প্রায় 7 মাস 8 মাস অতিক্রান্ত হলো। সারা বিশ্বের জন্য এটা প্রায় 11 মাসে চলছে, ডিসেম্বর 31 থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত। এই পরিবেশ পরিস্থিতিতে আপনি একজন রিটায়ার্ড সরকারি অফিসার, যিনি রিটায়ারমেন্টে গিয়েছেন, একটা ভালো সময়, প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আপনি নিজেকে খুবই সক্রিয় রেখেছেন ব্যক্তিগত কাজে, আপনার প্রফেশনাল কাজে এবং সামগ্রিক মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আপনার দিনকাল কেমন যাচ্ছে যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ শীতকালীন সন্ধ্যা, কারণ এখন ঠিক সন্ধ্যা নয়, অন্য সময় হলে এটা শুভ সন্ধ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। এনিওয়ে, তবু এটা শীতকালীন সন্ধ্যা সবার জন্য। সবাইকে শুভেচ্ছা। এই প্ল্যাটফর্মে এসে কিছু বলতে পারা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর কোভিড তো বিশ্বব্যাপী, এর ঢেউ বাংলাদেশে লেগেছে। আমি যেটা মনে করি সেটা হলো, কোভিডটা মারাত্মক আমাদের বয়সী মানুষদের জন্য, ইয়াংদের জন্য এটা ততটা নয়। সুতরাং ভালনারেবল পজিশনে যেহেতু আমরা আছি, সেই প্রেক্ষিতে কোভিডের যে সময়কালটা আমি কাটিয়েছি সেটা আমি বলি। আমি কি করেছি? আমি থাকি 18 তলার উপরে, আকাশের কাছাকাছি। প্রথম মার্চ মাস থেকে
সেপ্টেম্বর পর্যন্ত আমি কিন্তু বাসায় ছিলাম, ঘরেই ছিলাম, কোথাও বেরোতাম না, শুধুমাত্র হাঁটার জন্য ছাদে যেতাম। কারণ আমি একদম টপ ফ্লোরে, মানে জাস্ট একটা ফ্লোর সিঁড়ি ভেঙে আমি ছাদে চলে যেতাম। ছাদে যে 1 ঘন্টার মতো হাঁটতাম, এই সময়টুকু ছাড়া বাকি সময়টুকু আমি ঘরের মধ্যে মোটামুটি বন্দি ছিলাম। সময়টা খুব আনন্দে কেটেছে এটা তো বলা যাবেই না, কিন্তু কেটে গিয়েছে। এখন বুঝতেছি যে সময়টা কেটে গেছে এবং সেটা আমরা পার করতে পেরেছি। আমি বেসিক্যালি ক্লাব মাইন্ডেড লোক, সন্ধ্যার সময় ক্লাবে না গেলে আমার ঘুম হতো না। সেই আমি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক নাগাড়ে বাসায় ছিলাম। অক্টোবর থেকে আমি কিছুটা বাঁধন ছেড়াই বলা চলে, আমি রেগুলার আমার অফিসে যাওয়া শুরু করেছি। তো অফিসে যেতে গিয়ে আমি যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়, তার চূড়ান্ত সাবধানতা কিন্তু আমি অবলম্বন করেছি। যদিও মনের মধ্যে একটা ভয় কাজ করেছে যে কোনো না কোনোভাবে কোভিডের সংস্পর্শে এসে যায় কিনা, তারপরেও আমি যতটুকু সাবধানতাটা ছিল এটা, আমি বাসা থেকে নিচে নেমেছি, সেখান থেকে গাড়িতে উঠেছি, অফিসের নিচে গিয়ে গাড়ি থেকে নেমে আমাদের মানে অফিসের কিছু লোকের জন্য আমাদের একটা স্পেশাল বা একটা রিজার্ভ লিফট ছিল, ওই লিফটটা ইউজ করে আমার 11 তলা অফিসে আমি চলে 11th ফ্লোর। নামার সময় সেই লিফটেও নেমেছি, অথবা অনেক সময় হেঁটে নেমেছি, নেমে গাড়িতে উঠে আবার একদম আমার অ্যাপার্টমেন্টে চলে আসছি এবং লিফটে সোজা উপরে উঠে গেছি। এর মাঝে আমি আজ পর্যন্ত আমি ঢাকা শহরে কোনো রাস্তায় নামি নাই বা হাঁটি নাই। তবে আমি এই অক্টোবরের পর থেকে 4 বার আমি ঢাকার বাইরে গিয়েছি। 3 বার আমার গ্রামের বাড়িতে, 1 বার সিরাজ মেয়ের বাড়িতে। কিন্তু সব জায়গায় আমি যতটুকু সাবধানতা, একজন বয়স্ক লোক হিসেবে যতটুকু সাবধানতা অবলম্বন করা দরকার, আমি তার সবটাই করেছি। এখন বাই দি গ্রেস অফ অলমাইটি I am still out of danger, but I don't know what will happen next. এবং আমার রিকোয়েস্ট হলো অ্যাটলিস্ট আমার বয়সী যারা 60 পার হয়ে গেছে, আমি কিন্তু 70 ক্রস করে ফেলেছি, তারা যেন অন্তত যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় সেইটুকু যেন তারা করেন, এটা হলো আমার অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ স্যার। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যারা শুনছেন, এবং এই প্রোগ্রামটি আমাদের পেজ থেকে লাইভ হওয়ার কারণে আউটসাইডার্স যারা শুনছেন তাদের সকলের জন্যই স্যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বললেন। উনি বয়সের কারণে কোভিডের প্রবল যে হামলা বা আক্রমণ সেটা বয়স্কদের উপরে বেশি যায়, এবং সেটার পর স্যার নিজে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছেন এবং এখনো পর্যন্ত করে যাচ্ছেন, খুবই সতর্কভাবে চলাফেরা করছেন, এবং যেটা খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হচ্ছেন না। নিয়মিত মাস্ক পরা ইত্যাদি স্বাস্থ্যবিধি যেগুলো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়মিতই মিডিয়ার মাধ্যমে প্রচার করে যাচ্ছেন, বলে আসছেন, সেগুলো স্যার যথারীতি যথাসম্ভব পালন করার চেষ্টা করছেন। এখানে আমাদের জন্য একটা মেসেজ আছে, আমরা যারা আছি, কোভিড যেহেতু শীতকালীন হওয়ার কারণে, শীতকাল চলে আসার কারণে কোভিডের সবলটা আরো বেড়ে যাওয়ার জন্য যে একটা আশঙ্কা তৈরি হয়েছে চারদিক থেকে, আমাদের সকলেরই সাবধানতা অবলম্বন করা দরকার আছে। এই বিষয়টা একটু সবাই মনে রাখবেন, যাতে আমরা সবাই মিলে এটা ভালো থাকতে পারি, নিজে ভালো থাকি এবং অন্যদেরকেও ভালো থাকতে সহায়তা করি। সবসময় মনে রাখতে হবে অন্যের ভালো থাকার মধ্যে নিজের ভালো থাকাটা এনশিওর করা যায়। তো স্যার, আমি আপনার কাছ থেকে আপনাকে শুরুতে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা সকলেই জানি আপনি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ছিলেন। এটা তো একেবারে শেষের দিকে এসে হয়েছেন, তার মানে হচ্ছে আপনি, আমার যদি ভুল না হয়, আপনি 32 ইয়ার্স 32 বছর আপনি চাকরি করেছেন, সরকারি জব করেছেন,
এবং সম্ভবত শুরুতে ব্যাংক জব দিয়ে আপনার সরকারি চাকরির পেশা শুরু হয়েছিল। আপনি যদি বলতেন এ পর্যন্ত আপনি শুরুতে কোন ব্যাংকে ছিলেন, কোন প্রেক্ষাপটে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা দিলেন এবং বিসিএস ট্যাক্সেশন ক্যাডারে নির্বাচিত হয়েছিলেন, এবং জীবনের বিভিন্ন মোড়ে বয়সের বা পদোন্নতির বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সফারের বিভিন্ন বিষয়গুলো জড়িয়ে আপনি কোথায় কোথায় কি কি দায়িত্ব পালন করেছেন সংক্ষেপে যদি বলতেন। এটা তো আপনার প্রশ্নটা একটা বিরাট একটা ইতিহাসের শুরু বলা চলে। জীবনের প্রারম্ভ থেকে আরম্ভ করে প্রায় শেষের দিকের ঘটনা। আমি যতটুকু সংক্ষেপে বলা যায় আমি সেটুকু বলার চেষ্টা করব। আসলে আমি স্বাধীনতার প্রথম প্রজন্মের যুবক বলা চলে। তখন আমরা তখন পুরোপুরি আমাদের যৌবনকাল, বিবাহ করি নাই। সুতরাং জগৎটা তখন ছিল আমাদের কাছে একেবারেই রঙিন। সেই সময়টা স্বাধীনতার পরপরই আমরা আমার ইউনিভার্সিটিটা শেষ হয়েছিল দুইটা দেশের মানে প্রশাসনের আন্ডারে। আমি পাস করছে মাস্টার্স করেছি, আমি প্রিলিমিনারি পাস করেছি পাকিস্তান আমলে, মাস্টার্স ফাইনাল পাস করেছি বাংলাদেশ আমলে। সুতরাং আমার শেষ যে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডিগ্রি অর্জনটা হয়েছে দুই দেশের মাধ্যমে। আমরা যখন ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে বা পরীক্ষা দেওয়া শেষের পরে কিন্তু আমরা চাকরির চিন্তাটা আমাদের মধ্যে আসে। তখন কিন্তু চাকরির একটা অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে সেই সময়টা স্যার একটু যদি স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি বলছেন আপনি দুইটা দেশে লেখাপড়া করেছেন, পাকিস্তান এবং বাংলাদেশ। আপনার জন্ম তো স্যার মানে ব্রিটিশ ভারতে ছিল, রাইট? এই মোটামুটি ওই সন্ধিক্ষণে। এটা কি স্যার 47 এ ছিল? ইয়েস সেজন্য বলি যে ব্রিটিশ এবং 47 আমার জন্ম, দেশ বিভাগের সময়। এটা কি স্যার বিফোর আগস্ট নাকি আফটার আগস্ট? আমার মায়ের কি জানি পেটে এসছি ব্রিটিশ আমলে, আলোর মুখ দেখেছি পাকিস্তান আমলে, এবং স্বাধীন হয়েছেন বাংলাদেশ আমলে, এবং স্বাধীন হয়েছে বাংলাদেশ আমলে, মানে ইউনিভার্সিটির ফাইনাল ডিগ্রি নিয়েছে বাংলাদেশ আমলে। আচ্ছা জি স্যার, বলুন স্যার প্লিজ। যুদ্ধ বিধ্বস্ত দেশে তখন যখন পুনর্গঠন শুরু হয়, প্রথমেই আমাদের চাকরির দুইটা অফার আসে। একটা হলো ব্যাংকে, ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি। তখন যত ব্যাংকগুলি ছিল তখন প্রাইভেট ব্যাংকগুলি সবগুলি জাতীয়করণ করা হয়ে গেছিল, এবং ওই জাতীয়করণকৃত ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক একটা রিক্রুটমেন্ট কমিটি করেছে। সেই কমিটির আন্ডারে আমরা পরীক্ষা দিই। পরীক্ষাটা কন্ডাক্ট করেছে বাংলাদেশ ব্যাংক, এবং সেখানে কথাই ছিল বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসের নিয়োগের জন্য সেই পরীক্ষাটা ছিল। ঠিক একই সময়ে বিশেষ বিসিএস পরীক্ষার নোটিফিকেশনও করা হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের দিয়ে। তখন আমি দুটোতেই অ্যাপ্লাই করি, কিন্তু ব্যাংকের পরীক্ষাটা আগেই হয়ে যায়। এবং আমার ব্যাংকের পরীক্ষা যেদিন হয় সেদিন আমার সবচেয়ে বড় ভাইয়ের বিয়ে ছিল। আমি সেই বিয়েতে যোগদান করতে পারি নাই, সেটাও কিন্তু আমার একটা দুঃখ, কারণ এটাই ছিল আমাদের পরিবারের প্রথম বিয়ে। প্রথম বিয়েতে আমি কোনো আনন্দ করতে পারি নাই, কারণ সেদিন আমার ব্যাংকের পরীক্ষা ছিল। তার ঠিক 15 দিন পরে বিসিএস এর রিটেন পরীক্ষা শুরু হয়। ব্যাংকের রিটেন পরীক্ষার 15 দিন পরে বিসিএস এর রিটেন পরীক্ষা শুরু হয়। দুটো পরীক্ষাই মানে অ্যাজ পার প্রোগ্রাম শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল খুব দ্রুতই ব্যাংকের রেজাল্ট আউট হয়ে গেল, এবং ভাইবা ডাক পেলাম আমরা। ভাইবার ডাক পাওয়ার পরে আমরা যখন ভাইবা শেষ হলো, তারপরে আমাদের অপেক্ষার পালা
যে ফাইনাল রেজাল্ট কবে হবে। ফাইনাল রেজাল্ট মিনস রিটেন পরীক্ষা ভাইবার মিলিতভাবে যারা কোয়ালিফাই করবে এবং যারা চাকরির জন্য মনোনীত হবে। সেটা হ্যাঁ, সেই বাই দিস টাইম আমি আমার মাস্টার্স এমএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। হলে থাকার জন্য আমি জার্নালিজমে ভর্তি হলাম। জার্নালিজম ভর্তি হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যেন আমি জার্নালিস্ট হওয়ার জন্য পড়ি নাই, আমি যাতে হলের সিটটা ধরে রাখতে পারি, সেই কারণে আমি জার্নালিজমে ভর্তি হয়েছিলাম। তবে ভর্তি হওয়ার না হলেও বোধ আমি থাকতে পারতাম, কারণ সেই সময়ে আমি মোটামুটি একটা কি বলে এটাকে মিনি মাস্তান হিসাবেই হলে ছিলাম আর কি। পুরাপুরি মাস্তান না, মিনি মাস্তান। সবাই একটু সমীহ করত, কারণ বড় বড় যারা একেবারে বড় নেতা যারা, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে মোটামুটি তাদের গুড বুকে থাকার জন্য অনেকেই আমাকে সমীহ করত। ফলে আমাকে রুম থেকে, আমার পরীক্ষা শেষ হওয়ার পরে রুম থেকে কিন্তু আমাকে বের করে দেয় নাই। এবং আরেকটা সেটা হলো, আমি রুমে থাকার জন্য আমার আরো কয়েকজন বন্ধু বান্ধব কিন্তু রুমে থাকতে পারতো, আর ওরা ছিল আমি যতদিন ছিলাম। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো, রুমটা ছিল 2 জনের, কিন্তু পরীক্ষার পরে এই রুমে থাকতো 5 জন। আমরা বেশ তখন অতি আনন্দের সহিত এই সময়গুলি পার করেছি। সেই সুখ আর কোনোদিন পাবো না, যদি আফটার ডেথ যদি কিছু থাকে, তাইলে যদি থাকে আর কি। আমি 2টা পরীক্ষার পরেই দেখা গেল যে ব্যাংকের আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম অক্টোবরের প্রথম, এবং আমাদেরকে প্রথমেই আমার পোস্টিং হলো চুয়াডাঙ্গাতে। আমি চুয়াডাঙ্গায় চলে গেলাম, আমার হলের সিট ছেড়ে দিলাম। সাথে সাথে আমার 5 জন বন্ধুও তারা হল থেকে তারা মানে স্থানচ্যুত হলো। এই হলো আমার চাকরি জীবনের শুরু। সেখান থেকে আমি প্রায় ব্যাংকে 2 বছর আমি কাটিয়েছি। 2 বছর কাটার পরে বিসিএস এর রেজাল্ট আসলো। এটা হলো সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার, যে অনেক লম্বা সময় নিয়েছিল। সেটা নেওয়ার পিছনে কারণও ছিল। 75-এর যে কু হলো, জাতির জনককে হত্যা করা হলো, তারপরে দেশে একটা যে টার্মোয়েল শুরু হলো, সেটাও একটা বড় কারণ সময় মতো আউট না হওয়া। তারপর আমাদেরকে কিভাবে সরাসরি চাকরিতে নেবে, নাকি আমাদের আবার পরীক্ষা দেওয়া, তখন আমাদেরকে নিয়ে চললো মানে অনেক চিন্তা ভাবনা, গবেষণা, কি করা যায় তাদেরকে নিয়ে। সেখান থেকে সরকারের থেকে না, ওরা ট্রেনিং দিবে, এখন ট্রেনিং এর পরে ওদের আবার পরীক্ষা হবে, তারপর সম্মিলিত রেজাল্টের বেসিসে তাদের। দ্যাট ওয়াজ এ ভেরি টাফ থিং, যে একই বিসিএস আমাদের 2 বার দিতে হয়েছে। এটা আমাদের জন্য তখন এটা কি স্যার 77 সালে ছিল? 77 সালে, মানে 77 সালে যে আমরা জয়েন করেছি, কিন্তু পরীক্ষাগুলি ট্রেনিং গুলি হয়েছে 76-এ। 76 সালে ট্রেনিং হওয়ার পরে তারপর আবার পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে আমরা যখন ট্রেনিং এ গেলাম, কথা ছিল 6.5 মাস ট্রেনিং হবে, তারপরে পরীক্ষা হবে, তারপরে কম্বাইন্ড রেজাল্টে বোকাই বলা চলে, আমি নিজেকে বোকাই বলি। আমি ব্যাংকের চাকরিতে ছেড়ে দিই, অথচ আমি কিন্তু জানি না যে আমি যে ট্রেনিং এ বিসিএস এর ট্রেনিং দিতে আছি, ট্রেনিং এর পরে যে আমার চাকরি হবে এরকম কোনো নিশ্চয়তা যে নাই, সেইটাই আমি জানতাম না। আমার মাথায় ছিল যে আমি চাকরি করি, চাকরিটা দেখে আরো একটা সরকারি চাকরি ট্রেনিং এ যাবো, এই চিন্তা সবাই। আমি এখান থেকে পেলাম, এবং আমার পুরা এর মধ্যে আরেকজনকে পেলাম যে আমার মতো ভুল করেছে। তার মানে এই পুরা লটের মধ্যে যদি পোকা বলতে হয়, তাহলে আমরা এই 2 জনই ছিলাম। আমরা দেখছি
তারপরে 3.5 মাস পরে ট্রেনিং হলো, তারপরে পরীক্ষা দিলাম আবার, আচ্ছা। তারপরে ব্যাক। তার মানে স্যার আপনি বিসিএস এর চাকরিতে জয়েন করেছেন সিভিল সার্ভিসে কত সালে? 77 এর 77 প্রথমে, 77 আর সালে। পরীক্ষা হয়েছিল 76 এ। প্রথম পরীক্ষা হয়েছিল 73 তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমরা 73 তে আমরা ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করেছি, রিটার্ন পরীক্ষাটা দিয়েছি 73 তে। কিন্তু তখন স্যার আপনাদের পরীক্ষাটার নাম কি ছিল স্যার? তখন তো বিসিএস ছিল না তখন পরীক্ষাটা? বিসিএস ছিল, স্পেশাল বিসিএস, স্পেশাল সুপিরিয়র এক্সামিনেশন, সুপিরিয়র স্পেশাল পোস্ট। সার্ভিস একদম। এরপরে আমি আবার বেকার হয়ে গেলাম, এখন কাউকে বলতেও পারি না, হ্যাঁ, এই লজ্জা রাখার আর জায়গাও নাই। থ্যাঙ্কস টু অলমাইটি, যখন আমার কম্বাইন রেজাল্ট হলো, রেজাল্টের পরে আমার ফার্স্ট অপশন ছিল ইনকাম ট্যাক্স, আমি সেটাই পেয়েছি। আপনার প্রথম অপশন ছিল ইনকাম ট্যাক্সেশন? হ্যাঁ, প্রথম চয়েস ছিল ট্যাক্সেশন। হ্যাঁ, ট্যাক্সেশন প্রথম চয়েস করার কারণ কি ছিল ওই সময়? এটা কারণটা হলো আমার একটা হাঞ্চি বলবো নাকি, বা ইয়ে থেকে আমি মোটামুটি আগ্রহান্বিত হয়েছি। আমার এক মানে জ্যাঠা, যেটাকে বলি আঙ্কেল ছিল ইনকাম ট্যাক্সের উকিল চিটাগাঙে, হ্যাঁ, এন্ড হি ওয়াজ ভেরি রিনাউন্ড উকিল ছিলেন চিটাগাঙে। ওনার কাছে যে গল্প শুনতাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, উনি কিভাবে কেসে রিপ্রেজেন্ট করতেন, অফিসারদের সামনে কিভাবে মানে ক্লায়েন্টের খাতাপত্র করতেন, কিভাবে অফিসারদেরকে ধোঁকা দিতেন এবং কিভাবে উনি ওনার কাজ আদায় করে নিতেন, এই গল্পগুলি শুনে আমার কাছে তখন মোটামুটি ইন্সপায়ার্ড হলাম যে আমিও চেষ্টা করি আমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেতে। এটা কিন্তু একটা বড় কারণ। যারা স্যার সিভিল সার্ভিসে আসেন, আমরা অনেক ক্ষেত্রেই দেখি তাদের একটা পারিবারিক বা আত্মীয় স্বজন অথবা দেখার যে পরিচিত জগতে কেউ একজন থাকলে, বিশেষ করে ধরেন আপনি আপনার আঙ্কেল দ্বারা প্রভাবিত হয়েছিলেন, আমরা এখনো দেখি অনেকে তার চাচা, জেঠা, মামা এরকম কোন একটা লিঙ্ক থাকলে তাহলে সেই সম্ভবত এই সার্ভিসের সম্পর্কে কিছুটা জানাশোনা তার পরিধির মধ্যে থাকে, রাইট স্যার? অনেকটা তাই, এটাই মেইনলি থাকে। জি স্যার। আচ্ছা, তারপর জয়েন করলাম, বলেন। প্রথমে আমরা জয়েন করার পরে একাডেমিতে আমরা ট্রেনিং এ ছিলাম প্রায় দ্যাট ইজ অ্যারাউন্ড 7 মাস থেকে 8 মাসের মতো। তারপরে আমাদের পোস্টিং হলো। স্যার একটু যদি আপনাকে করি, আমাদের কানিজ ফাতেমা নামের একজন প্রশ্ন করেছেন, তখনও কি প্রিলি লিখিত ভাইবা এই বিষয়গুলো ছিল? তখন তো স্যার মনে হয় এই 3টা পার্ট ছিল না পরীক্ষায়। আমি কানিজকে আমি বলতেছি যে আমি না বলতেছি, ও যেগুলি লিখেছে তার সবগুলি ছিল শুধু প্রথমটা বাদে, প্রিলিমিনারি ছাড়া, শুধু প্রথমটা বাদে, প্রিলিমিনারি বাদে আর বাকি সবগুলি ছিল। তারপরে ট্রেনিং শেষ করে আমার প্রথম পোস্টিং হলো চিটাগাং। হ্যাঁ, আমি ওখানে চলে গেলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয়েন করলাম। চিটাগাঙে আমি প্রায় 7 বছর চাকরি করেছি। মাঝখানে আমি 1 বছরের জন্য ফেনীতে আমার পোস্টিং হয়েছিল। ফেনীতে পোস্টিং হয়েছিল 1 বছর পরে আমি আবার চিটাগাং বদলি হয়ে যাই। তো সেখানে আমি 77 থেকে 85 পর্যন্ত আমি চিটাগাং ছিলাম এবং 85 এর অক্টোবরে আমি জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব হিসাবে বদলি হয়ে আসি। বদলি হয়ে আসার অক্টোবরে বদলি হয়ে আসি, আসার 3 মাসের মধ্যে, নভেম্বর 2 মাসের মধ্যে আমি ইউএনডিপির একটা স্কলারশিপ পেয়ে যাই। হ্যাঁ, আমেরিকা লস অ্যাঞ্জেলসে একটা ট্রেনিং এবং কাস্টমসের ব্যাচমেট 3 জন সহ মোট আমরা 5 জন আমরা একসাথে আমরা ইউএসএ ট্রেনিং এর জন্য।
আরেকটা কাকতালীয় বিষয় হলো, আমরা যেদিন রওনা হলাম সেটা ছিল 1986 সালের 1 জানুয়ারি, অর্থাৎ নববর্ষ। আমরা ওই সময় দুইটা দেশে নববর্ষ করেছি। আমরা বাংলাদেশের পাক ভারত উপমহাদেশের আমরা গিয়ে প্রথমে ব্যাংকক ছিলাম এক রাত্রে, পরের দিন আমরা তাইপে হয়ে একদম লস এঞ্জেলস, তাইপে হয়ে তারপর নারিতা থেকে লস এঞ্জেলস চলে গেছি। লস এঞ্জেলস ছিল আমাদের নিয়ে ট্রেনিং ইনস্টিটিউট। আমরা নববর্ষ পাক ভারতেও উপমহাদেশে উপভোগ করেছে, ব্যাংককে, আবার গিয়ে আমেরিকাতে লস এঞ্জেলসে। একই বছরে দুইটা নববর্ষ আমরা পালন করেছি, একটা ব্যাংককে আর একটা সেখানে। পরে আমরা আবার ফিরে আসি, আবার আমি আমার পুরান জায়গায় জয়েন করি, এবং কিছুদিন এখান থেকে আরো ঠিক 2 বছরের মাথায় আমি প্রমোশন পেয়ে জয়েন্ট কমিশন হয়ে সিলেটে ছিলাম আমি 3 বছর জয়েন্ট কমিশনার। তারপর সেখান থেকে ঢাকায় আসার কয়েক মাস পরে আমি এডিশন কমিশনার, আমাকে অনেক বেশি দিন থাকতে পারে, তারপরে আমি কমিশনার হয়ে যাই। কমিশনার থেকে তারপর আমার প্রমোশন হয় জাতীয় রাজস্ব বোর্ড। এটা শেষ করে আমি একদম নিজেকে, আমি তখন আমার ওই দিন ফেসবুকে একটা গল্প পড়ে আমার খুব ভালো লেগেছে। অনেকেই সময় আছে, তাদের দাপট, তাদের ক্ষমতা, তাদের মানে চলন বলন সবকিছু মধ্যে যে অহমিকা থাকে, এটা অনেকেই রিটায়ারমেন্টের পরে থেকে যায়। থেকে যাওয়ার পরে তারা কিন্তু বন্ধুহীন হয়ে যায়। তাদের তখন আরেকটা ছিল যে তুমি ক্ষমতাবান হও আর নাও, এখন কিন্তু তুমি ফিউজ লাইট, যে লাইটটা ফিউজ হয়ে যায়, সুতরাং তুমি ওই সময় 1000 ওয়াটের বাল্ব হও আর 0 ওয়াটের বাল্ব হও, তুমিও ফিউজ, আমিও। এই কথাটা যারা মনে রাখে না তারা কষ্ট পায়। আমি কিন্তু রিটায়ারমেন্টের আগের থেকেই, আমি যেদিন রিটায়ার করবো সেদিন ফিউজ বাল্ব হয়ে যাব, এটা কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন ছিলাম। এই জন্য আমি ওই প্রশ্নটা আর এটা হলো অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি এনপিআর এর সদস্য ছিলেন কত সাল থেকে কত সাল? 3 ওইখানে গিয়েছি, 4 চলে আসছি, খুব অল্প দিন। 3-4 রাইট? 3 গিয়ে চলে আসছি। আচ্ছা, আপনি ওই ট্যাক্সেশন ক্যাডারে কত বছর চাকরি করেছেন স্যার টোটাল? ট্যাক্সেশন ক্যাডারে হবে আমার 77 থেকে 28 বছরের মতো। আর ইয়েতে ছিল, ব্যাংকে ছিল 3 বছর। ব্যাংকে 3 বছর। এই স্যার আপনার কথা থেকে বোঝা গেল আমাদের বিভিন্ন যারা আমাদের ইয়াং বন্ধুরা যারা সিভিল সার্ভিসে যাবেন, তারা আমরা অনেকেই মনে করি যে হায়ার স্টাডি করা দরকার, অনেক স্টাডি করার পর চাকরিতে জয়েন করবে, এই ধরনের একটা বিষয় কাজ করে। কিন্তু আসলে ভালো সরকারি কর্মকর্তা হলে, বিশেষ করে সিভিল সার্ভিসে যদি যোগ দেওয়ার সুযোগ হয়, তার কিন্তু বাইরের দেশ ভ্রমণের এবং হায়ার এডুকেশনের এবং ভালো ট্রেনিং গুলোতে অংশ নেওয়ার একটা সুযোগও তৈরি হয়, রাইট স্যার? হ্যাঁ, সুযোগ। আপনি লস এঞ্জেলসের মতো শহরে 6 মাস কাটিয়েছেন, এখানকার কোনো বিশেষ অভিজ্ঞতা আছে স্যার যেটা আপনি ওদেরকে শেয়ার করবেন, যাতে ওরাও উদ্দীপিত হয়ে পড়ালেখা করতে পারে ভালো করে, ভবিষ্যতে ওরাও লস এঞ্জেলস বা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, আমাদের ভূপেন হাজারিকার বাসায় যাযাবরের জীবন, মানে যেটা উপভোগের অর্থে তাসখন্দের মিনারে বসে গালিবের গান শোনা, এই বিষয়গুলোর বিষয়ে যদি আপনি কিছু বলতেন স্যার। আমি একেবারেই আমার উত্তরটা হবে খুবই নিরাশায় ভরা। আমাকে কোনো কিছুই আকৃষ্ট করে নাই। আমি আসার পথে লন্ডন হয়েও আসছি। লস এঞ্জেলসে যে 6 মাস ছিলাম আমি প্রথম, তাহলে আমি একটু সংক্ষেপেই বলি এখানকার থাকার অভিজ্ঞতাটা। আমি যেদিন লস এঞ্জেলসে পৌঁছলাম সেদিন গিয়ে আমরা ফাস্ট ফুড খেলাম। পরের দিন ক্লাসটা সেরে আবার আমরা সব দল বেঁধে কি খাবো, ফাস্ট ফুডের দোকানে গেলাম। ফাস্ট ফুডের দোকানে যাওয়ার পরে
হঠাৎ আমার নাকের মধ্যে এমন এক আমার বন্ধু বান্ধব সবাই পিছন পিছন দৌড়, কি হয়েছে কি হয়েছে। তখন আমার বন্ধু কাস্টমসের আলাউদ্দিন চৌধুরী, তাকে বললাম যে দোস্ত, ভাত যদি না খাইতে পারি তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নেই। তখন তখন সে যেটুকু করলো, ওই দিন রাত্রেই তার এক মানে শালা থাকতো, সেই শালা বাড়িতে শালার সাথে যোগাযোগ করে আমরা সবাই তার শালার ওইখানে গেলাম। সেইখানে গিয়ে ভাত, ডাল আর মুরগির মাংস ওরা রান্না করলো। সেই ভাত একদম মানে আমরা যে সমস্ত বলি যে জাউ ভাত, বা ভাত যখন নরম হয়ে গেলে পরে যে সেটাই যে আমি এই দিনের খাওয়াটা কিন্তু আমি এখনো আমার মুখে লেগে আছে এবং মনে আছে যে কতটুকু আনন্দ নিয়ে, কতটুকু মানে আগ্রহ নিয়ে আমি আমার সেদিন খেয়েছিলাম। আমি 6 মাস ছিলাম ঠিকই, কিন্তু আই টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, বিদেশ আমাকে টানে না, ওইখানকার কোনো কিছুই আমাকে টানে না। যদিও আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা সান ফ্রান্সিসকো সি বিচে দিনের পর দিন গিয়েছি, ওইখান থেকে সান ফ্রান্সিসকো গেছি, তারপর স্যাক্রামেন্টো গেছি, তারপর আমরা লাস ভেগাসে জুয়া খেলতেও গিয়েছি, হ্যাঁ, একবার নয় বহুবার, হ্যাঁ। এবং সেই আনন্দ কিন্তু প্রচন্ড একটা এত এত অ্যামেজিং থ্রিলিং, হ্যাঁ। কিন্তু আমি শুধু দিন গুনতাম যে কবে আমি ঢাকা ফিরে আসবো, কবে আমি বাংলাদেশে ফিরে আসবো। সুতরাং আমি কাউকে উৎসাহিত করার মতো, বা আমি ওইখানে অনেক কিছু দেখেছি তাদেরকে আগ্রহান্বিত করার জন্য আমার কোনো অভিজ্ঞতা নাই। তবে স্যার, আপনার বন্ধুরা যারা ছিল তারা কি লাস ভেগাস অথবা লস অ্যাঞ্জেলস, এখানকে যে হলিউডের জীবন, এগুলো কি তাদেরকে কোনো বা সমুদ্রের কথা বললেন? আপনার বন্ধুদের কি আকৃষ্ট করে নাই? না না, আমরা সবাই একসাথেই গিয়েছি সব জায়গায়, গিয়ে কোথাও বাদ দেই নাই, হ্যাঁ। আমরা অনেকগুলি সুন্দর সুন্দর জিনিস, মানে সান ফ্রান্সিসকো সি ওয়ার্ল্ডের যে মানে ইয়েগুলি, ডিসপ্লেগুলি এত সুন্দর, বিশেষ করে। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে লাস ভেগাস। লাস ভেগাস ভালো লাগার কারণ হলো জুয়া খেলার যে একটা আনন্দ, একটা মজা, সেই মজা কিন্তু পৃথিবীর আর কোনো মজার মধ্যে নেই। এটা নৈতিক অনৈতিক আমি জানি না, কিন্তু আনন্দ যে আনন্দটুকু উপভোগ করেছি, বিশেষ করে স্লট মেশিনে যখন কয়েনগুলি ঝনঝন করে পড়তো, ও মাই গড, মনে হতো যে এটা আলাদিনের চেরাগে যখন দত্তকে আদেশ করলে যেভাবে সম্পদ এনে দিত, আমার মনে হচ্ছে যে এরকম অবস্থা। সবচেয়ে আপনি তো উপভোগ করেছেন। আমি উপভোগ করেছি, কিন্তু থাকার জন্য যে ওইখানে থেকে যাব এই চিন্তাটা কিন্তু কখনো আমার মনে আসেনি। না, উপভোগ করতে বলেছি স্যার, কারণ যারা সিভিল সার্ভিসে ঢুকে তাদের তো অবশ্যই একটা প্ল্যান থাকে, তারা নিজের ডেভেলপমেন্ট পাশাপাশি সমাজের তথা আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন তার যার যার জায়গা পরিসর থেকে, সেই অর্থে বলেছি। এটা তো হচ্ছে একটা ভিজিট করা বা কিছুদিনের জন্য যাওয়া, সেই অর্থে। দ্যাট মিনস আপনি লাস ভেগাস অথবা সান ফ্রান্সিসকো সময়গুলো আপনি পার্সোনালি উপভোগ করেছেন, কিন্তু থেকে যাওয়ার জন্য নয়, কিন্তু আপনি ওই যে একজন ভিজিটর হিসেবে উপভোগ করেছেন সময়টা, রাইট? রাইট, এক্স্যাক্টলি। স্যার, হ্যাঁ স্যার খেলেছেন স্যার, সরাসরি স্যার সুন্দর সুন্দর কমেন্ট আসছে, স্যার কি জুয়াও খেলেছেন? স্যার বলে দিয়ে আমি কোন ঝামেলায় পড়ে গেলেন কি আল্লাহ জানে। না, কোনো ঝামেলা নাই, এটা অ্যালাউড। ওখানে অ্যালাউড স্যার। হ্যাঁ, ওখানে অ্যালাউড। হ্যাঁ স্যার, এখন আপনাকে একটু জানতে চাই, আপনি যখন সিভিল সার্ভিসে ঢুকে গেলেন এবং এই যে পর্যায়ক্রমে বিভিন্ন পোস্টিং ছিলেন, ট্রান্সফার ছিল, পদোন্নতি হয়েছে, এবং আপনি আমাদের ট্যাক্সেশন ক্যারিয়ারে যারা জয়েন করে তাদের এনবিআর এর সদস্য হওয়া ওই পর্যায় পর্যন্ত গিয়েছেন এবং কাজ করেছেন, নিশ্চিতভাবে আপনার প্রায় 32 ইয়ার্স এর এবং সিভিল সার্ভিসের 28 ইয়ার্স এর যে এক্সপেরিয়েন্স, আপনি অবশ্যই সময়টা উপভোগ করেছেন, আমরা ধারণা করতে পারি, না হলে তো আপনি এতদিন ওখানে থাকতেন না। আবার পাশাপাশি স্বাভাবিকভাবেই আপনি কিছু চ্যালেঞ্জও হয়তো আপনি মোকাবেলা করে আসছেন। আপনি কি একটু বলবেন আপনার চ্যালেঞ্জের অভিজ্ঞতা থেকে আমাদের নতুন বন্ধুরা যারা সিভিল সার্ভিসে প্রবেশ করতে চায়, তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে ভালো করে
এখানে সেট হতে যারা চায় তাদের জন্য আপনি যদি আপনার চ্যালেঞ্জ গুলো বলতেন, পাশাপাশি আপনি ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে ওভারকাম করেছেন? ওভারকাম না করতে পারলে তো স্যার আপনি ট্যাক্সেশন ক্যাডারের সর্বোচ্চ বোর্ডে যেতে পারতেন না। এই বিষয়ে যদি একটু বলতেন প্লিজ। আমি শুনতে একটু অপ্রিয় লাগবে সবার কাছে, তারপরেও বলি, সংসারে যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঠুকাঠুকি আছে, জীবনে চলতে গিয়ে ভালো দিক মন্দ দিক, ভালো লোক মন্দ লোক সবারই সাথেই কিন্তু ইউ উইল হ্যাভ টু কাম অ্যাক্রস উইথ সাচ টাইপ অফ পিপল। আমি শুধু আমারটা বলি, আমি চাকরি জীবনে কতটুকু আনন্দে ছিলাম আর কতটুকু বৈরী পরিবেশে ছিলাম, এটুকু বললে হয়তো অন্যরা যারা শুনবে তারা এখান থেকে গেস করে নিতে পারবে। আমি একজন নির্বিবাদী মানুষ, আমি কখনোই কারোর সাথে কোনো কনফ্রন্টেশনে যেতাম না, এবং কনফ্রন্টেশনে যাওয়া মানেই হলো বাড়তি বিড়ম্বনা, বাড়তি টেনশন, এগুলি নিজের দিকে টেনে আনা। আমি যা করেছি সেটা আমি বলি, আমি পুরো সময়টাই মধ্যে কিছু সময় বাদ দিলে আমি অত্যন্ত আনন্দে ডিপার্টমেন্টে কাটিয়েছি। কারণ আমি ট্যাক্সেশনের কথা বলছি, যে ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি, কারণ আমি আমার সহকর্মী এবং আমার যে জুনিয়র যারা ছিল প্রত্যেকের সাথে আমার একটা অসম্ভব রকমের একটা বন্ডেজ ছিল। আমি গর্ববোধ করি যে আমি আন্তরিকভাবেই আমার জুনিয়র সব কলিগদেরকে ভালোবাসতাম। আমি যে ভালোবাসতাম এটার মধ্যে কোনো রকম কৃত্রিমতা ছিল না, এটা একান্তই আন্তরিকতার মধ্যে ছিল। এবং আজও আমি এত বছর হলো, আপনার বোধহয় একটা বলছেন 12 বছর, 12 বছর না, আমি চাকরিতে রিটায়ার করেছি 16 বছর। আমার সবচেয়ে আনন্দ লাগে এবং আমি সবচেয়ে গর্ব অনুভব করি যে এই ডিপার্টমেন্টে এই সেদিনও যারা জয়েন করেছে, যারা আমাকে মানে আমার সাথে পরিচয়ের কোনো রকম মানে সুযোগ নেই বা কোনো রকম সূত্র নেই, তাদের মধ্যে অনেকেই আমার নাম জানে, অন্তত আমাকে না দেখলেও আমার নাম শুনেছে। হ্যাঁ, এবং আমি শিওর সেই শোনাটা ছিল একদম পজিটিভ শোনা। কেন এই কথাটা বলছি, যে আমি যে কোনো জিনিস চিন্তা করি তার পজিটিভ দিক। আমি মনে করি যে কেউ চাইলেই খুব ভালো অফিসার হতে পারবে যদি তার চিন্তাধারাটা পজিটিভ হয়। আমি একটা উদাহরণ দেই, আমি তখন কমিশনার। আমি জয়েন করার পরে প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এটা হলো কার্যক্রম হলো, মূল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কার্যক্রম আবর্তিত হয় ডেপুটি কমিশনার দ্বারা। ডেপুটি কমিশনার হলো ইনকাম ট্যাক্সের প্রাণ, কারণ তারা কর ধার্য করে এবং কর আহরণ করে, আর বাকি সবাই এটাকে ম্যানেজ করে। কিন্তু মূল শক্ত কাজ যেটা এবং সবচেয়ে বেশি জবাবদিহি করতে হয় ওদেরকে। আমি প্রথম যে কাজটা করেছিলাম জয়েন করার পরে, আমি সব আমার এই জোনের সব ডেপুটি কমিশনার ডেকে আমি শুধু ওদেরকে বলছি যে তোমরা অফিসে কখন আসবা, কখন যাবা, কাজ করবা কি করবা না, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু এটুকুই চাই তোমাদের কাছে, যেন তোমাদের কোনো কাজ পেন্ডিং পড়ে না থাকে এবং তোমাদের কেউ যেন এসে কমপ্লেন না করে যে তুমি কাউকে হ্যারাস করেছো বা কাউকে তুমি কাজ করো না, কাউকে ঘুরাইছে, এই জন্য না শুনি। ইউ বিলিভ মি, আমি যতদিন ওই জোনের কমিশনার ছিলাম আমি কোনো অফিসারের বিরুদ্ধে একটা কমপ্লেনও পাই। এর চেয়ে সহজভাবে কাজ আদায় করার আর কোনো কিছু আছে কিনা আমি জানি না। বাদল সৈয়দ যে আমাদের, আমি তো হলো আমাদের কি বলবো আইকন, সে কিন্তু আমার ডেপুটি কমিশনার ছিল ওই জুনে এবং সে ওটা জানে আমি কিভাবে ইয়ে করেছি। সুতরাং আমি মনে করি দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ হয়
ইচ্ছাটা যদি সৎ হয় তাহলে আমি জানি কতটুকু জানি এটা কিন্তু কোন রকম কাজে লাগবে না। আমি অনেক কম জানতে পারি, কিন্তু এভরিবডি শুড নো হাউ টু গেট দি জব ডান। ওই কায়দাটা না জানলে যত বড় জ্ঞানী হোক আর যত বড় মেধাবী অফিসারই হোক, সে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। এটা 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 আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি। সুতরাং যারা, মানে আমি একটা উদাহরণ হলো, যারা চাকরিতে জয়েন করবে তারা অ্যাটলিস্ট যেন তার চিন্তার প্রতি সৎ থাকে, এইটুকুই আমার রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি। স্যার চ্যালেঞ্জগুলোতে মানে কি ধরনের চ্যালেঞ্জগুলো স্যার আপনি চাকরিগুলো করতে গিয়ে? চ্যালেঞ্জটা আমি বলি, চ্যালেঞ্জটা এই ধরনের চ্যালেঞ্জ না, আমার চাকরি নিয়েও কোনো চ্যালেঞ্জ না, আমার ব্যাচমেটদের ক্ষেত্রে চ্যালেঞ্জ না। তবে কিছু কিছু মন খারাপ করার মতো ঘটনা ঘটেছিল, সেটা আমাকে সাময়িক পীড়া দিয়েছিল, কিন্তু সবকিছু আমি কিন্তু যে কোনো কষ্ট আমার কাছে 2.5 দিনের বেশি থাকে না। এটা হলো সত্যবত। আমি হাঁস যেমন পানির থেকে উঠার পরে ঝাড়া দিয়ে পানিটা ফেলে দেয় শরীর থেকে, আমিও কিন্তু যে কোনো দুঃখ, যে কোনো মানে কষ্ট বা যাই ঘটুক না কেন, আমি কিন্তু খুব দ্রুত এটা আমি ঝেড়ে ফেলতে পারি। এইটুকু হলো, এটা আমার নিজস্ব একটা ইয়ে। অনেকে হয়তো এটা কিভাবে সম্ভব স্যার? আপনি যদি এটা সবাইকে বলতেন, এটা কিভাবে সম্ভব 2.5 দিনের মধ্যে সব কষ্ট হাঁসের ঝাড়ি দিয়ে পানি ফেলে দেওয়ার মতো? তাহলে আমি একটা উদাহরণ দিই। কাজ করতে গেলে ভুল হয় না? ভুল হতেই পারে। ভুল যার হয় না, অনেকেই বলে যে একমাত্র শয়তানের ভুল হয় না। হ্যাঁ, তা আমি যেহেতু শয়তান ছিলাম না, আমি তো ভুল হয়েছি। আমাদের একজন বস, উনি ছিলেন, আমি তার নাম বলবো না, বাট হি ওয়াজ ভেরি ভিন্ডিকটিভ। একবার শুনলাম যে উনি আমার বিরুদ্ধে 17 পৃষ্ঠা আমার বিরুদ্ধে লিখেছেন এনবিআর এ। খবরটা শোনার পরে আমি খুব, ওই রাত্রে আমি ঘুমাতে পারি নাই, কিন্তু পরের দিন থেকে কিন্তু আমি আবার স্বাভাবিক হয়ে গেছি। স্বাভাবিক হয়েছি এই কারণে যে ঠিক আছে, আমার যা ঘটার, আমার কপালে যা লেখা আছে তাই ঘটবে, ঘটুক। আমি কিন্তু আসলেই 2 দিন পরে ওই জিনিসটা ভুলেই গেছি, এবং ওনার 17 পৃষ্ঠা আমার বিরুদ্ধে লেখার নেট রেজাল্ট হইল 0। সুতরাং যে কোনো দুঃখ আমি কিন্তু ভুলে যেতে পারি। এটা একটা বিরল গুণ বলা চলে, কিন্তু এটা কিন্তু আমার বেলায় আমি এটাকে সত্য মনে করি। আমি তাহলে আরেকটা কথা বলি। কিছু কিছু সব জায়গাতেই তো, এটা সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পরিবারে বলেন, কিছু কিছু সমস্যা সৃষ্টিকারী মানুষ থাকেই। আমি একটা এক্সাম্পল দেই। আমার এনবিআর এর মেম্বার হয়তো আমি আরো 1 বছর আগে হইতে পারতাম, কিন্তু রাজনৈতিক পালাবদলের ওই হওয়ার, আমি যখন কমিশনার তখনই রাজনৈতিক পালাবদল ঘটে। দুঃখজনক হলো যে জিনিসটা ওই সময় এত কম ছিল, এখন অনেক ব্যাপক, যে সরকারি কর্মচারীদের মধ্যে অনেকেই ওই রাজনৈতিক লেজুর ভিত্তিতে যোগদান করে, বা ওইখানে থেকে কোনো কিছু বেনিফিট পাওয়ার জন্য, বা কি বলবো এটাকে, কোনো নিজের তরক্কির জন্য অনেকেই কিন্তু একটা সাইড নিয়ে যায়। এটা কিন্তু খুবই অনভিপ্রেত, এবং আমি মনে করি কোন সরকারি কর্মচারীদের অন্তত এই দিকে যাওয়া উচিত নয়, কিন্তু তারপরেও যায়। আমি একটা গল্প বলি। আমি একজনকে খুব স্নেহ করতাম, এখনো করি। সেই কিন্তু প্রধানমন্ত্রীর অফিসে গিয়া একজন ক্ষমতাবান লোককে বলছিল যে উনাকে মেম্বার করা যাবে না। সে জিজ্ঞেস করছিল যে কেন যাবে না, বলে না যাবে না। সে কারণ আর বলে না, কিন্তু শুধু বলে যে যাবে না, না এটা করা ঠিক হবে না, যাবে না। উনি জিজ্ঞেস করছিলেন যে তার বিরুদ্ধে অভিযোগটা কি, বল। কোনো অভিযোগ নাই, কিন্তু করা যাবে না। একটা সময় আমি তখন চাকরি থেকে অলরেডি রিটায়ার করেছি, তারপর আমি এই সমস্ত তথ্য আমি পেয়েছি, কে সে সেটাও জানি,
হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাকে কোনোদিন আগেও যেরকম ভালোবাসতাম এখনো এরকমই ভালোবাসি, এবং তাকে কোনোদিন বুঝতেও দেই নাই, বলিও নাই যে তুমি এই কাজটা কেমনে করলা। আমি একটা জিনিসে বিশ্বাস করি, প্রকৃতির উপর। আমি জানি প্রকৃতি কখনোই কাউকে ছেড়ে দেয় না, প্রকৃতির প্রতিশোধ কিন্তু খুব নির্মম। এবং আমি প্রকৃতির উপরেই ওটা ছেড়ে দিয়েছিলাম। এবং দুঃখজনক ভাবে বলতে হয়, প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিয়েছিল, আমাকে নিতে হয় নাই, প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছিল। সেজন্য আমি সবাই যারা চাকরিতে ঢুকবে তাদেরকে অন্তত এটুকু বলবো যে যখনই চাকরিতে ঢুকবে তখন তুমি, তোমার পছন্দ থাকতে পারে কিন্তু কখনোই কোনো পার্টিজান যেতে যাবা না। গেলে পরে কখন কখন কি হয় না হয়, কখন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, তুমি ভিকটিম হতে পারো। সুতরাং সরকারি কর্মচারী হিসেবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখন চাকরি করছে বা যারা অদূর ভবিষ্যতে চাকরিতে ঢুকবে, সর্বোচ্চ নিরপেক্ষতা অবলম্বন করাই শ্রেয়। এটা আমার মাই রিকোয়েস্ট টু দেম। আপনি বলতে চাচ্ছেন স্যার, যেটাই হোক বা রাজনৈতিক ভাবে যেটাই চলুক বা যারাই যেভাবে ক্ষমতায় থাকুক অথবা অপোজিশনে থাকুক, একজন সিভিল সার্ভেন্ট হিসেবে তার দায়িত্ব হচ্ছে আইন বিধি নীতি নৈতিকতা এগুলো অনুসরণ করে এবং একটা নৈর্ব্যক্তিক অবস্থান থেকে জনসেবার কাজ করা। এক্স্যাক্টলি মানে আমি অমুক দল করি তমুক দল করি, আমি ওই দলের সাপোর্টার, আমি কিছুটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমি আমার কলিগকে ল্যাং বললাম, তাকে পিছনে ফেলে দিলাম। আমি তাদের বোধহয় এটা জানা উচিত, আমি যদি কাউকে ল্যাং মেরে ফেলে দিই, আরেকজন কিন্তু আমাকে ল্যাং মেরে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হবে। সুতরাং আমি তো জানি না যে কে আমাকে ল্যাং মারার জন্য প্রস্তুত হচ্ছে। সুতরাং নিজের কাছে পরিষ্কার থাকা, নিজের কাছে সৎ থাকা, এটা আমি সৎ থাকব। স্যার, এই অসাধারণ একটা অনুভূতি যেটা আপনি বললেন যে মানে অন্যকে, শত্রুকে ক্ষমা করতে পারা, বা আপনি এই যে বললেন আপনি জানেন কে কাজটা করেছিল, কে পিএম অফিসে গিয়ে আপনার এগেইনস্টে কথা বলেছিল, আপনি জানতেন, কিন্তু এটা পরবর্তীতে তাকে কখনো বুঝতে দেননি, এবং এখন আপনি অসাধারণ সাহসের সাথে বললেন তাকে আপনি আগে যেভাবে ভালোবাসতেন এখনো সেরকম করেই ভালোবাসেন। এটা কিভাবে সম্ভব? এই অনুভূতিটা কিভাবে আপনার মধ্যে এসেছে? এটা জানি না, মেবি ইট ইজ গড গিফটেড, বাট আই ডোন্ট নো। আমি সেটা চর্চাও করি নাই, কিন্তু ইট ইজ মানে ক্লিন কনফেশন বলেন, যাই বলেন, এই কাজটা কিন্তু করি আমি। এটা আমার কিভাবে আমার ভিতরে ইনবিল্ট, হয়তো এটা, অথবা আমি হয়তো খুব দুর্বল প্রকৃতির মানুষ, আমার সেই সাহস নাই, তাও হতে পারে। বাট এটা তো স্যার সাহস, এটা তো দুর্বলতা না, এটা তো স্যার সাহস। আমরা স্যার টেলিভিশনে একটা ওই হাদিসের বাণী শুনি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে শত্রুকে নাগালের মধ্যে পাওয়ার পরেও প্রতিশোধ না নিয়ে ছেড়ে দেয় সে হচ্ছে সাহসী। এখন স্যার সেরকমই একটা গল্প শুনলাম। আমি সত্যি সাহসী তাহলে বলবো এই কারণে যে আমি যথেষ্ট নাগালের মধ্যে পেয়েছিলাম একটা সময়ে, যথেষ্ট নাগালের মধ্যে, কিন্তু আমি কিন্তু মানে সেই নেই পারতাম, মানে সেই স্কোপ ছিল, বাট আমি সেটা করি নাই। এখন স্যার আপনার কাছ থেকে এটা জানতে চাই, যখন আপনি মনে করেন এই যে সমস্যাগুলো করতেন, অবশ্যই আপনি মানবীয় দোষগুণ, ভালো মন্দ অনুভূতি এগুলো তো আপনার মধ্যেও আছে স্বাভাবিকভাবেই, তখন আপনি এই যে মেন্টাল যে প্যারা বা পীড়া, এটাকে আপনি ওভারকাম করার ক্ষেত্রে আপনি কি কোনো সুনির্দিষ্ট কিছু নাম বলবেন? এটা আপনার বই পড়ে হতে পারে, বা ধর্মীয় নলেজ থেকে হতে পারে, অথবা আপনার যে এথিক্স অথবা পারিবারিক কাঠামো থেকে হতে পারে, এগুলো যে ওভারকাম করতে পারা বা পাত্তা না দিয়ে যাওয়া, মানে আপনি এই যে বিষয়টা, এই সাহসটা কিভাবে আসে স্যার, এটা যদি বলতেন। কারণ আমরা অনেকেই দেখা যায় খুব বিষয়ে একেবারে শত্রুতার কথা বাদই দিলাম, বিভিন্ন কারণে হতাশ থাকি বা উদ্দেশ্যহীন হয়ে যায়, লক্ষ্যহীন হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। বাংলা ভাষায় নির্লিপ্ততা বলে একটা শব্দ আছে। সবচেয়ে সহজ ব্যাপার হলো যে কোনো কিছু ব্যাপারে নির্লিপ্ত থাকা। যদি নির্লিপ্ত থাকার গুণটা অর্জন করা যায়, তাহলে যে
আমি মনে করি যে কোনো সমস্যায় ওভারকাম করা যায়, যে কোনো কষ্টকে খুব তাড়াতাড়ি ভোলা যায়। হ্যাঁ, নির্লিপ্ত থাকতে হবে। আমি মনে করি যে এর বাইরে কোনো টুটকা এর মধ্যে নাই। হ্যাঁ, কিন্তু আমি এখনো এটা ফলো করি, এবং আমি এখনো এই কারণেই বোধহয় ভালো আছি। হ্যাঁ, আমি কিন্তু কাউকে আমি ছোটখাটো আঘাত কিন্তু পাই না যে তা না, কিন্তু আমি আঘাতগুলিকে কিন্তু প্রত্যাঘাত করি না। হ্যাঁ, এবং জাস্ট ওই যে বললাম, আমার ভুলতে সময় লাগে না, আমি ভুলে যাই। ভুলে যাই বলে আমি ভালো আছি। আর আমি আমার একটা কথা বলি, মুখের উপর কটু কথা আমার মনে সাথে সাথে বলতে পারি না। যে মুহূর্তে যেটা বলা দরকার, পরে মনে হয় যে আমি তো তাকে এই উত্তরটা দিতে পারতাম, কিন্তু আমি যে কেন দিলাম না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সেটা পরে, কিন্তু ইনস্ট্যান্টলি মনে হয় না। এটাও বোধহয় একটা ব্লেসিং ইন ডিসগাইজ ফর মি। অনেক সুন্দর, অনেক ভালো একটা গুণ স্যার। এটা আমার মনে হয় আমাদের তরুণ বন্ধুরা যারা শুনছেন, বিশেষ করে মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ, এগুলো অসাধারণ গুণ হিউম্যান বিং হিসেবে এটা স্যারের আছে। এটা আমাদের জন্য, আমরা খুব খুশি যে স্যারকে আমরা একজন মেন্টর হিসেবে পেয়েছি আমাদের এই লাইনে। এবং আশা করি যে এখানে যারা শুনছেন এই আলোচনাটা, তারাও নিজেরা এখান থেকে অনেক মেসেজ নেওয়ার আছে। নির্লিপ্ত থাকা প্রয়োজনে, এবং সেটা ক্ষমা করতে পারা, অথবা তাৎক্ষণিক একটা মন্দ ভাষা ব্যবহার না করে পারা। হ্যাঁ, এগুলো অনেক বড় গুণ। এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। স্যার, আমি যদি একটু বলি, আপনি 2004 সালে রিটায়ারমেন্টে যখন গিয়েছিলেন, রিটায়ারমেন্টে যাওয়ার পর আমরা জানি তখন এলপিআর বলতো, আমার যদি ভুল না হয়, মানে আপনি এলপিআর এর সুবিধাটা আপনি নেননি। অর্থাৎ আপনার যখন এলপিআর এ যাওয়ার সময় আপনি সরাসরি চাকরি থেকে সম্ভবত রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছিলেন। আমি কি ভুল বললাম স্যার? হ্যাঁ, রাইট, ইউ আর রাইট। আমি নিয়েছিলাম কেন? আমি আফটার অল, আমি তো একজন মানুষ, আমারও তো দুঃখ বোধ থাকে, বেদনা থাকে, ক্রোধ থাকে, থাকতেই পারে। হ্যাঁ, প্রকাশ করি বা না করি, এটা আমার কাছে মনে হলো। আমি আপনাকে একটা কথাই বলি, ওই যে আমার প্রমোশন নিয়ে, আমার পোস্টিং নিয়ে যে শেষের দিকে যে একটু যন্ত্রণা আমি সহ্য করেছি, হ্যাঁ, এটা আমাকে একদিকে কি বলবো, এটাকে এক ধরনের কষ্ট বা এক ধরনের তাদের প্রতি, মানে সিস্টেমের প্রতি আমার একটা ঘৃণাই জন্মেছিল। এবং আমি সিদ্ধান্তই তখনই নিয়েছিলাম যে, কারণ এলপিআর মানেই হলো কিন্তু সরকারের চাকরিতে থাকা, সরকারের ইয়ের মধ্যে থাকা, যে আমি আমার চাকরি যেদিন প্রথম শেষ হবে, এরপরে আমি একদিনও আর সরকারের কোনো ইয়ের মধ্যে থাকবো না। আমি টোটালি, আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি থাকলে আমি কিন্তু ওই যে কি জানি বলে, পে স্কেলের বেনিফিটটা আমি নিতে, আমি যদি আর 3 মাসও এলপিআর বুক করতাম 1 বছরের জায়গায়, তাতেও আমি পে স্কেলের একটা বড় বেনিফিট পেতাম, যেটা আমার রিটায়ারমেন্ট বেনিফিট হতো। ওইটাও আমি নেই নাই। আমি আই টেল ইউ, আমি যেদিন লাস্ট কাজ করেছি, তার 1 সপ্তাহের মধ্যে আমি আমার সরকারের সাথে আমার সব ধরনের লেনদেন সবকিছু আমি শেষ করে ফেলেছি। এবং মানুষ রিটায়ার করে, রিটায়ারমেন্টের সময় মানুষ কষ্ট পায়। আমি রিটায়ারমেন্ট যেদিন করেছি, ইউ বিলিভ মি, আমি আনন্দটা প্রকাশ করেছি। আমি তো ক্লাবে যেতাম প্রতিদিন, সেদিন ক্লাবে যারা উপস্থিত ছিল প্রত্যেককে আমি নিজে খাওয়াইছি। আগেই আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম খাবার। হ্যাঁ, আমি অফিসার্স ক্লাবে যাই, আর একটা উত্তরা ক্লাবের মেম্বার, এখানে খুব কম যাওয়া হয়, একটু দূরে। অফিসার্স ক্লাবে আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল, এবং সেটা ছিল কার্ড রুম। আমি যেখানে কার্ড খেলতাম, কার্ড রুমে প্রায় প্রতিদিন 50-60 থেকে 100-150 জন লোক আসতো। কেউ এসে গল্প করে, কেউ তাস খেলে, কেউ কথা বলে। ওই দিন যারা যারা কার্ড রুমে এসেছিল প্রত্যেককে আমি মানে এন্টারটেইন করেছি। আমি আজকে ফ্রি মানুষ। হ্যাঁ, আমি আজকে এই আনন্দে আমি সবাইকে এন্টারটেইন করেছি। দায় মুক্ত হয়েছিলেন স্যার? দায় মুক্ত, এক্স্যাক্টলি দি ভেরি ওয়ার্ড। আমি সেদিন থেকে দায় মুক্ত হয়েছে। আমি তখন মনে হলো যে আমি একজন স্বাধীন মানুষ, এবং সেদিন আমি সবাইকে বলছি যে ফ্রম টুডে
আই এম এ ম্যান ফ্রম স্ট্রিট। একজন রাস্তার মানুষের তো কোনো দায়িত্ব নেই, রাস্তার মানুষের কোনো অব্লিগেশন নাই। আমি এখনো নিজেকে রাস্তার মানুষই মনে করি। স্যার আমরা একেবারে মানে আলোচনাটা এমন এত ভালো লাগছে স্যার, আমার শেষ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু স্যার আমাদের তো টাইম লিমিট আছে এবং আমাদের সেশনের পরপরই একটা ক্লাস থাকবে, ক্লাস আছে পেজ থেকে, আমাদের পেজ থেকে, যেখান থেকে এখন আমরা কথা বলছি। আমি স্যার একেবারে শেষের দিকে যদি আপনাকে একটু বলতে চাই, আপনি প্রায় আপনার ফেসবুক স্ট্যাটাস যখন পড়ি বা আপনার বিভিন্ন জায়গায় আপনি কথা বলেন শুনি, আপনি সবসময় একটা কথা বলেন, হাল ছেড়ে দেওয়া যাবে না। কারণ আপনি বলেন যে ওই পারে কি আছে, দরজার ওপারে কি আছে আমি জানি না, সুতরাং আমার দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আমার গতি স্লথ হবে, কিন্তু এরপরও আমাকে এগিয়ে যেতে হবে, হাল না ছেড়ে দিয়ে এগিয়ে যেতে হবে। এই ধরনের একটা ইন্সপিরেশন আপনার কাছ থেকে প্রায় শুনি। এটা বলার পিছনে যেমন আমি কদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ডোন্ট গিভ আপ, বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ বিহাইন্ড দি ক্লোজড ডোর। বন্ধ দরজার ওপাশে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি জানো না, সুতরাং দরজা বন্ধ দেখলেই তুমি থেমে যেও না। তুমি দেখতে চেষ্টা করো, অপেক্ষা করো, নয় দেখতে চেষ্টা করো, দরজা খুলতে চেষ্টা করো যে দরজার ওপাশে কি আছে। এটা বলার পিছনে, এই থিওরির পিছনে কিন্তু একটা লজিক আছে। আবার আমি যেটা বলি সেটা হলো, একটু যদি সময় নেয় তবু আমি একটু বলি। আমি ছাত্র হিসাবে কিন্তু খুব একেবারেই সাধারণ মানের এভারেজ ক্যালিবার যাদেরকে বলা হয়, আমি কিন্তু এভারেজ ক্যালিবারের একজন স্টুডেন্ট। আমি আমার স্কুল লাইফে আমি কিন্তু মেট্রিক পাস করে, মেট্রিকুলেশন পরীক্ষা পাস করেছি। স্কুল লাইফে আমি মাত্র 3 মাস প্রাইভেট পড়তে পেরেছিলাম, মাত্র 3 মাস, এটা টেস্ট পরীক্ষার পরে। তারপরে ইন্টারমিডিয়েটে একবার ফেল করেছি, তারপরে আমি 3 মাস প্রাইভেট পড়েছিলাম ফিজিক্স এন্ড ম্যাথামেটিক্স, তারপরে পাস করি। বিএসসি পরীক্ষা যখন দেই তখন ওইটা খুব লজ্জার কথা, তারপরে আমি লজ্জা স্বীকার করতে কোনো লজ্জা করা উচিত না। সেটা হলো আমি যখন বিএসসি পরীক্ষা দিই তখন দেশে নকলের মৌসুম চলছিল পরীক্ষার হলে, কিন্তু আমি জানতাম না যে নকলের মৌসুম। পরীক্ষার হলে আমি আমার প্রিপারেশন নিয়ে গেছিলাম। আমি আধা ঘন্টা পর্যন্ত আমি নিজের যেটুকু জ্ঞান, যেটুকু জানি অতটুকুই লিখেছিলাম। তারপরে আর আমার আমি যদি বলতাম যে না সবাই নকল করতেছে, আমি আমার মেধা প্রয়োগ করে আমি পরীক্ষা দিয়েছি, বলতে বললে খুশি হতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না, কাউকে খুশি করতে পারছি না। আমি আমার নীতি নৈতিকতা এবং সততা আমি ধরে রাখতে পারি নাই। আমাকে সেদিন সেটা বিসর্জন দিতে হয়েছিল, এবং সেটা একবারেই, আর অন্য কোনো পাবলিক পরীক্ষায় হয় নাই। আচ্ছা, এটা গেল। আপনি পরীক্ষা নকল করেছিলেন স্যার? আমি পরীক্ষা নকল করেছিলাম। যদি এখন সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় কোনো আপত্তি নেই, কারণ বলা আছে 50-এর পরে কোনো সার্টিফিকেট কাজে লাগে না। সুতরাং আমি যেহেতু 50 ক্রস করে ফেলছি, সুতরাং সার্টিফিকেট কোনো কাজে লাগছে না। আর আমি কেন হাল ছাড়ার কথা বলি নাই, কারণ আমি নিজে একদম অর্ডিনারি ক্যালিবারের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, তারপরে আমি খুব গর্বের সাথে সব জায়গায় বলি যে আমি ক্লাস 7-এ অঙ্কে 0 পেয়েছিলাম। আমি অঙ্ক এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টই খুবই দুর্বল। আচ্ছা, আমার দুর্ভাগ্য হলো যে আমি যখন কলেজে গেলাম, আমার পড়া উচিত ছিল আর্টস নিয়ে, বাবা বললো যে সায়েন্স পড়। বাবার মনে কি ছিল আমি জানি না, কি ছেলেকে ডাক্তার বানিয়ে দিয়েছিল, অথচ সবচেয়ে অপছন্দের এবং না বুঝার কারণ এটা হলো সায়েন্স সাবজেক্ট। আমি আইএসসি তে ভর্তি হলাম, ফলস্বরূপ প্রথম বছর ফেল করলাম। তারপরে যে আমি বিএসসি এমএসসি পাশ করেছি, দুঃখজনক ভাবে যে আমি কিছু না জেনেই পাশ করে গেছি। কিভাবে পাশ করেছি অনলি অলমাইটি নোজ। কিন্তু আমি এটা হলো আমারে। কিন্তু এই জন্য আমি সবাইকে বলি যে তোমরা যারা এখনো স্কুলে বা কলেজে যাবা, সাবজেক্ট সেইটাই পড়বা যেটা তোমার ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, ভালো লাগার সাবজেক্ট ছিল ইন্টারন্যাশনাল রিলেশন, ভালো লাগার সাবজেক্ট ছিল লজিক। এইগুলো আমি পড়তে পারি নাই। আমি পড়েছি কি
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর এক লাইন জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। অঙ্ক যদি কেউ আমাকে কোনো প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না। এগুলি বলতে কোনো লজ্জা নাই, কারণ আমার ফেভারিট সাবজেক্ট ছিল ওইগুলি। আচ্ছা, তারপরে আমি বলতেছি কেন আমি বলি যে থেমে যাবে না। আমি আমার মতো অর্ডিনারি ক্যালিবারের ছাত্র, আমি বিসিএস পরীক্ষা দিয়েছি, আমাদেরকে 2বার পরীক্ষা বসতে হয়েছে, রিটেন পরীক্ষা 2বার দিতে হয়েছে, এবং সেই সাবজেক্ট, যে সাবজেক্ট আমি জীবনে পড়ি নাই, স্কুল কলেজ বা কোথাও পড়ি নাই, সেই সাবজেক্ট পড়ে আমাকে রিটেন পরীক্ষা দিতে হয়েছে। আমি জানি না, এখনো জানি না যে প্রথম 10 জনের মধ্যে আমার রেজাল্ট কিভাবে আসলো। আমি তো নকল করি নাই বিসিএস এ। আমি আমার মতো অর্ডিনারি ক্যালিবারের একজন স্টুডেন্ট 2বার, একবার না হয় ফ্লুক হতে পারে, সেকেন্ড টাইম, হোয়াট অ্যাবাউট সেকেন্ড টাইম, তাহলে ডেফিনেটলি হয়তো আমার ভিতরে ওই যে সাবজেক্টগুলি আমি কিন্তু সবগুলি পড়েছি, এর আগে কিন্তু কোনোটাই পড়ি নাই। আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়েছি পরীক্ষা দেওয়ার আগে, হ্যাঁ, ওই যে লজিকের এটা পড়েছি, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন পড়েছি, এইগুলি কিন্তু আমি পড়ে তারপর গিয়ে পরীক্ষা দিই সেকেন্ড টাইম। আর ফার্স্ট টাইম যেগুলি ছিল সব কমন ছিল। এই জন্য আমি বলি, আমি যদি এরকম এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করতে পারি, তাহলে আমার মতো যারা জেনারেল ক্যালিবারে বা জেনারেল নলেজ ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তারা দয়া করে নিরাশ হবে না। তোমরা পরীক্ষা দিয়ে যাও, ইউ ডোন্ট নো, ইউ মে কোয়ালিফাই লাইক মি। আমার এই জন্য আমি বলি যে ডোন্ট গিভ আপ, because you don't know what is waiting for you behind the closed door. হ্যাঁ, এখন ওই বদ্ধ দরজা দেখে সেটা না থেমে হয় দরজা খোলার চেষ্টা করো, না হলে অপেক্ষা করো, দেখো কেউ না কেউ দরজা খুলে তোমার সামনে আসবেই। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমাদের স্যার যে কথাটা বললেন সেটা হচ্ছে ডোন্ট গিভ আপ, এবং আমাদেরকে আসলে কাজে লেগে থাকতে হবে। স্যার যেটা বললেন এতগুলো কথা আমি নিজেও জানতাম না। স্যার ইন্টারমিডিয়েটে প্রথমবার ফেল করেছিলেন, তারপরে আবার অপছন্দের সাবজেক্টে স্যারকে পড়তে হয়েছিল, এবং কিন্তু উনি বিসিএস পরীক্ষায় যেটা ডাবল 2বার পরীক্ষা দিতে হয়েছে, 2বারই স্যার কোয়ালিফাই করেছেন, এবং স্যার বলেছেন স্কুল লাইফে তিনি ম্যাথমেটিক্সে 0 পেয়েছিলেন। এবং আরো একটা কথা বলেছেন, আমরা তো অনেকেই বলি ইংরেজিতে কারো দুর্বল বললে সবাই হাত তুলে ফেলি, ম্যাথে কারো দুর্বল বললে সবাই হাত তুলে ফেলি। ইংরেজি এবং ম্যাথ 2টা সাবজেক্টই স্যার দুর্বল ছিলেন, আমি যদি ভুল না বুঝি স্যার, এটাই লাইফে। হ্যাঁ, তারপরে আমাদের মেইন 2টা সাবজেক্ট, যে সাবজেক্ট গুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ, সেই 2টা সাবজেক্টেই স্যার আমাদের ওয়াহিদ হোসেন স্যারও যুক্ত হয়েছেন। আমাদের মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার আমাদের সম্মানিত অ্যাডভাইজার, অত্যন্ত মেধাবী ছেলে, অত্যন্ত মেধাবী ছেলে। স্যার তো বিসিএস এ তার ছিলেন, এবং স্যার আজকে আপনার সম্পর্কেও জানলাম যে আপনি আপনার বিসিএস এ প্রথম 10 জনের মধ্যে ছিলেন, মেডালিস্টে ছিলেন। সিক্সথ হয়েছিলেন, হ্যাঁ, প্রথম 10 জন স্যার 6th হয়েছিলেন। তো স্যারকে আমরা লেট কংগ্রাচুলেশন জানাচ্ছি, অনেক বছর পর সার্ভিস থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে 6th হওয়ার জন্য মার্চ ফরওয়ার্ডের সকলের পক্ষ থেকে। যেটা বললেন, থ্যাংক ইউ স্যার। স্যার যেটা বললেন, আমরা হাল ছেড়ে দিব না, আমরা চেষ্টা করব, আমরা বদ্ধ দরজার উপরে কি আছে আমরা হয় দরজা খুলে দেখবো, অথবা দরজা খুলছে কিনা সেটার জন্য ওয়েট করব। হাল ছেড়ে দিব না, সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের বাসায় মার্চ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে এগোতে থাকবো। স্যার আপনাকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার একাধিকবার চেষ্টা করেছেন আজকে কথা না বলে কোনোভাবে পার পেয়ে যাওয়া যায় কিনা, আমাকে কয়েকবার বলেছেন প্রোগ্রামটা কোনোভাবে ক্যান্সেল করা যায় কিনা। তো যাই হোক স্যার, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা আশা করি আপনাকে ভবিষ্যতে আরো পাবো। আচ্ছা, আমিও ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আজকে আসলে আমি সত্য কথাই বলি, আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম, আমি কথা বলতে পারি না, এই জন্যই যে আমি কি বলে ফেলি, আমি ইমপ্রেস করতে পারবো কিনা জানি না, সেই জন্য কিন্তু আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত আশা করেছিলাম যে যদি আজকে ক্যান্সেল না, আই মাস্ট কনফেস যে আমি রিয়েলি আই এম অলসো ইমপ্রেসড, এবং আমার নিজের কাছে খুব ভালো লেগেছে তোমার সামনে আসতে পারার জন্য। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আজকে সকালেও সরে পড়তে চেয়েছিলেন, এবং দেখা তো যাচ্ছে স্যার অনেকেই আলোচনাটা শুনেছে এবং সবাই বলেছে খুব ভালো লেগেছে, অনেকেই বলেছে স্যার আপনি যদি পরে কখনো সুযোগ পাই আপনি আমাদের কমেন্ট বক্সে গেলে আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্য বৃন্দের, তাহলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন।
আপনার অনুমতি নিয়ে আমাদের একটু পরেই কয়েক মিনিটের মধ্যে একটা ক্লাস শুরু হতে যাচ্ছে এই পেজ থেকে। আপনাকে স্যার আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মার্চ ফরওয়ার্ডে যারা শুনেছেন আজকে লাইভ প্রোগ্রামে ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমি তার আগে একটা কথা, আমার পক্ষ থেকে যারা শুনেছে বা মার্চ ফরওয়ার্ডের যারা সব সদস্য, সব তো ইয়াং ছেলে পেলে, তাদের সবাইকে আমার মানে মানে প্রাণ মানে মন নিংড়ানো ভালোবাসা, ইউ উইল কমিউনিকেট দেম যে রিয়েলি আই লাভ দেম এন্ড আই এম উইথ দেম অলওয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এরপরে আশা করছি যে হ্যাঁ আবার কোনো সময় হয়তো আবার আমাদের দেখা হতেও পারে। স্যারের সাহস জন্ম নিয়েছে আজকে প্রোগ্রাম করার পর। স্যার আবার আমাদেরকে সময় দিবেন। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। গুড বাই এন্ড গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আদাব।